বিজেপির যিনি প্রার্থী দাঁড়িয়েছেন তাকে শুভেচ্ছা জানাই, কিন্তু ওনার জন্য কম্পিটিশনটা বিভিন্ন দিক থেকে টাফ হয়ে গেল, আনফেয়ার প্রতিযোগিতা হয়ে যাবে এবারে। লাস্ট মোমেন্টে এসে অধিকাংশ মানুষ যাকে চেনে না, জনসংযোগ তৈরি নেই, সেখানে এরকম একটা প্রার্থী খুবই দুর্বল স্ট্র্যাটেজির লক্ষণ। তবে আমার মনে হয় এত সাসপেন্স না বাড়িয়ে একটু আগেই ক্লাইম্যাক্স দেখিয়ে দিলে বোধহয় সিনেমাটা ভালোই জমতো। কিন্তু এই মুহূর্তে ওনার যা পলিটিক্যাল এক্সপোজার ভার্সেস বাকি যে তিনজন আমরা দেখছি, সেখানে আমার মনে হয় না যে এমপি হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মানে রিপ্লেস করা ওই আসনে ভীষণ ডিফিকাল্ট বলে আমার মনে হচ্ছে। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে ডায়মন্ড হারবারে বিজেপি প্রার্থী করেছে অভিজিৎ দাস, মানে ববি দাকে। বিজেপিকে এই আসনটি ওয়াক ওভার দিল। রাজনৈতিক বিশ্লেষকরা অনেক প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন। অনেকের নাম শোনার পরও অভিজিৎ দাসই বা কেন, নেপথ্যে কী কারণ, এখন অনেকেই হয়তো বুঝতে পারছেন না। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন শিল্পী অরিত্র দত্ত বণিক। অরিত্র, প্রথমে দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। তুমি রাজনৈতিক সচেতন, রাজনীতি নিয়ে যথেষ্ট খোঁজ খবর রাখো। অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে 1 মাস পরে এই প্রার্থী, তুমি বিষয়টা কীভাবে দেখছো? দেখুন, কিছু কিছু ক্ষেত্রে আমরা যারা ফিল্ম বানাই আর কি, তো আমরা কিছু কিছু ক্ষেত্রে এই সিন, কোনো দৃশ্যকে জোর করে ক্লাইম্যাক্স অবধি টেনে নিয়ে যাই। দেখে অনেক ছবিতেই হয় এরকম। তারপরে দেখি এমন একটা হাবভাব রাখি যে ক্লাইম্যাক্সে গিয়ে পুরো গল্প একদম ঘুরে যাবে, এমন একটা লোক ভিলেন হবে যাকে আমরা এক্সপেক্টই করিনি, সৃজিত মুখার্জির ছবির মতো আর কি। কিন্তু তারপর দেখা যায় এ বাবা, এ তো সৃজিত মুখার্জির ছবি না, এতে তো একদম সেই স্বপন সাহা, অঞ্জন চৌধুরীর আমলে, যে তো আগে ওই লোকটা এসে বলেই গেছে যে হিরোইনের বাবাকে যে ওকে দেখে নেব, তো সেই তো আলটিমেটলি ভিলেন হলো। তো ফলে এইটা মানে নতুন করে আমি অবাক হচ্ছি না। আমি কিছুদিন আগেও বলেছিলাম, তখন মিডিয়াতে আমায় নিয়ে অনেকে ট্রোল করলো যে ডায়মন্ড হারবারে বিজেপি সমর্থিত তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জোড়াফুল চিহ্নে ভোট দিন, এইটাই হচ্ছে ক্যাম্পেন লাইন। এবার প্রার্থী না দিলে বোধহয় অসুবিধে হয়, একটু মানে কীরকম একটা লাগে, সেজন্য প্রার্থী দিলেন। তবে আমার বিজেপির যিনি প্রার্থী দাঁড়িয়েছেন তাকে শুভেচ্ছা জানাই, কিন্তু ওনার জন্য কম্পিটিশনটা বিভিন্ন দিক থেকে টাফ হয়ে গেল, আনফেয়ার প্রতিযোগিতা হয়ে যাবে এবারে। কারণ অভিষেক ব্যানার্জির আর যাই হোক, তার রাজনৈতিক এক্সপোজার এবং ক্ষমতা এই মুহূর্তে যে জায়গায় রয়েছে, সেইটাকে ট্যাকেল করে কম্পিট করা এত কম সময়, এতদিন ধরে, তাও যদি আগে গ্রাউন্ডে কন্ট্রোল থাকতো, প্রচার সেভাবে হতো, তাও একটা জায়গা হতো। লাস্ট মোমেন্টে এসে অধিকাংশ মানুষ যাকে চেনে না, জনসংযোগ তৈরি নেই, সেখানে এরকম একটা প্রার্থী খুবই দুর্বল স্ট্র্যাটেজির লক্ষণ। এবার রাজনীতির অনেক রকম খেলা থাকে। আমার মনে হয় কিছু ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে পেরে ওঠা যাবে না, এটাও হয়তো বিজেপি আন্দাজ করে ফেলেছিল, সেই জন্যই সেটা নিয়ে মাথা ঘামায়নি। তবে আমার মনে হয় এত সাসপেন্স না বাড়িয়ে একটু আগেই ক্লাইম্যাক্স দেখিয়ে দিলে বোধহয় সিনেমাটা ভালোই জমতো। না, আর একটা বিষয় বলেছেন, গ্রাউন্ড রিয়েলিটিটা খুব ভালো বোঝেন। বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে গ্রাউন্ড রিয়েলিটি ভালো বোঝেন। জেলা সভাপতি ছিলেন দীর্ঘদিনের অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে 2014 থেকে, মানে তৃণমূলের বিরুদ্ধে ওখানে দীর্ঘ লড়াইয়ের ইতিহাস আছেন, সেই লড়াই ওনারা জানেন। এক্ষেত্রে তোমার বিষয়টা খুব যুক্তিগুলো কি ছেদ বলে মনে হচ্ছে? না, সেটা একেবারেই নয়। উনি আগেও প্রার্থী হয়েছিলেন ঠিক কথাই, কিন্তু প্রার্থী হলেই তো হবে না, তার রেজাল্ট আপনাকে দেখতে হবে। তখন কিন্তু বামের থেকেও মানে পরে স্ট্যান্ড হয়ে গিয়েছিল বিজেপির। এবারে আবার একটা অন্যরকম চ্যালেঞ্জ হচ্ছে যে বাম প্রার্থী যেরকম আছেন, আবার আইএসএফ তার মতো একটা ব্যাটিং করছে সেখানে। ফলে এখানে অভিজিৎ বাবুর লড়াইটা শুধুমাত্র অভিষেক ব্যানার্জির এগেনস্টে কিন্তু থাকছে না, ফলে তার যারা ভোট ছিল সেটা কিন্তু খানিকটা বাইফার্কেটেড হয়ে যাবে। এবং বাম, আইএসএফ এরা যেহেতু অনেক সংখ্যক পপুলারিটি সেখানে খানিকটা পাবে, ফলে তার মানে এই ত্রিমুখী একটা লড়াই তাকে সোজা ব্যাপার সম্মুখীন হতে হবে। সেটা তিনি করে যদি একটা ভালো জায়গা আসেন, দেখুন আমি বাইরে থেকে জাজ করতে পারি না, কিন্তু ইট উইল বি ডিফিকাল্ট। জেতা কতটা উনি জিততে পারবেন আমি জানি না, কিন্তু আমি যদি ভালো বিরোধী আসনেও যদি থাকতে পারেন, ভালো আগের থেকে ভোট সংখ্যা যদি বাড়ে, সেটা ওদের দলের জন্য একটা গুরুত্বপূর্ণ হবে। কিন্তু এই মুহূর্তে ওনার যা পলিটিক্যাল এক্সপোজার ভার্সেস বাকি যে তিনজন আমরা দেখছি, সেখানে আমার মনে হয় না যে এমপি হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মানে রিপ্লেস করা ওই আসনে ভীষণ ডিফিকাল্ট বলে আমার মনে হচ্ছে। যে নামগুলো শোনা যাচ্ছিল, শঙ্কুদেব পান্ডা, রুদ্রনীল, পরে কৌস্তব বাগচি, তোমার মনে হয় যে টিভি মিডিয়ায় মুখ দেখানো যারা রেগুলার দেখান, এই ধরনের একজন প্রার্থী হলে প্রচারে অনেকটা এগিয়ে থাকেন, এক্সপোজার পায়, অন্তত নিচুতলার কর্মীরা মনোবল পান? দেখুন, প্রথম কথা, টিভিতে আসছেন যারা মুখপাত্র হিসেবে আছেন, তাদের একটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকে, চেনা মুখের একটা দাম আছে, এটা ঠিক।
কিন্তু সবসময় চেনা মুখ মানেই যে সে গ্রাউন্ড কন্ট্রোল করতে পারবে তা কিন্তু হয় না, কারণ রাজনীতির অঙ্কটা তো টিভিতে বসে হয় না। রাজনীতির যারা মুখপাত্র থাকছেন তারা ভালো ওরেটার, ভালো বক্তা, ভালো পড়াশোনা আছে সেটা বলছেন, কিন্তু একটা অঞ্চলকে কন্ট্রোল করা এবং এই ভোটটা সম্পর্কে সামান্য পড়াশোনা করে আমি যা বুঝেছি, এই ভোটের গল্পটা পুরোটাই হচ্ছে একটা মানে ম্যাথামেটিক্সের মতো, অঙ্কের খেলা, যে কোন ব্লকে কিভাবে কোন সংখ্যক মানুষকে কোন দিকে মোবিলাইজ করলে কিভাবে কি হবে, আগের বার কে কোন ব্লকে কতটা ডাউন ছিল, এবারে সেখানে আমার অ্যাকশন প্ল্যানটা কি হবে। এইটা করতে গেলে এমন লোককে দরকার যার আগে গ্রাউন্ড কন্ট্রোল করার অভিজ্ঞতা আছে, এবং এই অভিজ্ঞতাটা কিন্তু টিভিতে বসে আলোচনা সমালোচনা করার থেকে ঢের গুণ কঠিন। অভিষেক ব্যানার্জি সেই জায়গায় অনেক বেশি এগিয়ে আছেন, এবার সেটা সৎ উপায় করেছেন না অসৎ উপায় করেছেন সেটা অন্য ব্যাপার, কিন্তু গ্রাউন্ড কন্ট্রোল এবং অপারেশন, একটা টিমকে মোবিলাইজ করা, একটা ভোটে বিভিন্ন জায়গায় ক্যাম্পেইন অর্গানাইজ করবার জন্য যে পরিমাণ অর্থের প্রয়োগ এবং টিম ডেপ্লয় করা, সেই দিকে অভিষেক ব্যানার্জি, তারপরে আইএসএফ দীর্ঘদিন ধরে তার গ্রাউন্ড টিমটা ভালোভাবে মোবিলাইজ করেছে, এবং বাম তো আছেই। এবার বামেদের এবার একটা ইউথ ব্রিগেডের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকছে, ফলে সেখানে শুধুমাত্র চেনা মুখ এলেই যে একেবারে মাতামাতি হয়ে যেত সেটা কখনো হয় না, তার কারণ লাস্ট মোমেন্টে গিয়ে অনেক সময় দাবার চাল ঘুরে যায়, মানুষ লাস্ট মোমেন্টে গিয়ে ডিসিশন অনেক ক্ষেত্রে ব্যাক আউট করে, এরকম অনেকবার আমরা দেখেছি যে একদম শিওর শট প্রেডিক্টেবল রেজাল্ট লাস্ট মোমেন্টে গিয়ে ওভারটার্ন করে গেছে। ফলে শুধুমাত্র টিভিতে বা ইউটিউবে কে কত জনপ্রিয় সেটা দিয়ে মানে ভোটের ময়দানটা সেভাবে অপারেট করে না, কিছুটা ভূমিকা থাকে, চেনে মানুষ চট করে গেলে হ্যাঁ জানে চিনি ইত্যাদি, কিন্তু ভোটটা কাস্ট করতে যাওয়ার সময় মানুষের মাথায় যে সাইকোলজির অঙ্কটা চলে সেটা অনেক কঠিন, এবং যখনই এই নম্বর দিয়ে খেলাটা হয়, নম্বরের মোবিলাইজেশনের খেলাটা শুরু হয়, সেখানে তীক্ষ্ণ মেধার প্রয়োজন আছে, যে সেই দিক থেকে আমার মনে হয় যে সেরকম এক্সপার্ট লোকেরা আশাই বুদ্ধিমানের কাজ। সাইকোলজির কথা বললে, বিজেপির সাইকোলজিটা এক্ষেত্রে কি হতে পারে বলে তোমার মনে হয়? গ্রাউন্ড রিয়েলিটি ভালো চেনে একটা কারণ, 1 মাস দেরি কেন? যদি এই প্রার্থীকে দিতে হবে, ডায়মন্ড হারবার নিবাসী, ওখানেই থাকেন, আশেপাশের লোকেরা চেনেন, 1 মাস একটু বাড়াবাড়ি হয়ে গেল না? সেটা দেখুন, সেটা বিজেপির কোনো মানে দলীয় কর্মী সমর্থককে জিজ্ঞাসা করতে হবে, আমি তো তাদের না সাইকোলজিক্যাল কিছু নেই। আমার যেটা সিম্পল মনে হচ্ছে যে মানে আগে থেকেই খানিকটা হার স্বীকার করে নেওয়া, যে একই স্ট্র্যাটেজি লিডারশিপে নিয়েছেন, বিজেপি অভিষেক ব্যানার্জির কেন্দ্রে গিয়ে খানিকটা সেইটা স্বীকার করে নিচ্ছেন বলে আমার মনে হচ্ছে, যে অ্যাজ ইফ যেন জায়গা ছেড়েই দিলাম, যে কি আর হবে, মানে এরকম একটা অ্যাপ্রোচ। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যা হোল্ড এই মুহূর্তে, অন্তত আমি যতটুকু গিয়ে দেখেছি, সেটাকে ওভারটার্ন করতে গেলে অনেক আগে থেকে করতে হতো। সেই একই ভুল তো বিজেপিকে সরাতে গিয়ে ইন্ডিয়া জোট করেছে, লাস্ট মোমেন্টে এসে একটা জোট তৈরি করে সেখানে কোনো মানে অপারেশন প্ল্যান নেই, স্ট্র্যাটেজি নেই, ক্যাম্পেইন মোবিলাইজেশন নেই। তা একই রকমভাবে আমি যদি ইন্ডি জোট বিজেপিকে ফাইট করবে একটা বৃহত্তর প্রেক্ষাপটে ধরি, সেটাকে যদি আরও একটু ছোটো করে নিয়ে ডায়মন্ড হারবারে আসি, ব্যাপারটা তো সেই একই। ওইখানে যেরকম বিজেপি একেবারে রাজা, এখানেও তো অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই জায়গার ক্ষমতার হিসেবে রাজা। তাহলে একটা ওই রকম ক্ষমতাশীল লোককে সরাতে গেলে তার উইক পয়েন্টসগুলোকে আমাকে খুঁজে বার করতে হতো, তার টিমটাকে আমাকে দুর্বল করতে হতো। সেই একটিও কোনো রকম অপারেশন এখনও পর্যন্ত হয়নি, না তার ভোটিং স্ট্র্যাটেজিতে আমি এফেক্ট ফেলতে পেরেছি, না অভিষেক ব্যানার্জির যে ইউথ ব্রিগেড সেখানে আমি কোনো এফেক্ট ফেলতে পেরেছি, না আমি অভিষেক ব্যানার্জির যে অপারেশন প্ল্যান সেখানে কোনো রকম আমি বাধা সৃষ্টি করতে পেরেছি। তাহলে আমি কি করব হঠাৎ করে ওভারনাইট গিয়ে আজকে এই মাসখানেকের এই গ্যাপের ব্যবধানের মধ্যে? অধিকারী বলেছিলেন আমরা যাকে প্রার্থী করছি দুর্ধর্ষ প্রার্থী হবে, চমকে যাবেন সকলে। মনে হয় বিজেপি নেতারাও কি চমকে গেছে বলে তোমার মনে হয় প্রার্থী? সেটা বিজেপি নেতারা বলতে পারবেন, কিন্তু আমি একটু সত্যি মানে একজন অডিয়েন্স হিসেবে একটু আশ্চর্য হয়েছি, কারণ যেভাবে এটা সাসপেন্স রাখা হচ্ছিল, আমরা এক্সপেক্ট করছিলাম যে শক্তিশালী ক্যান্ডিডেট আসবে, কে জিতবে হারবে সেটা তো পরের ব্যাপার, মানুষ তার মতো করে ভোট দেবেন। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বর্তমান লিডারশিপের এগেনস্টে ইনি সেই পরিমাণ শক্তি আছে বলে, মানে শক্তি মানে পলিটিক্যাল ফোর্স আছে বলে আমার মনে হচ্ছে না। কারণ আপনি যদি ইলেকশন কমিশনের এজেন্ডাও দেখেন, ইলেকশন কমিশন প্রেস বিবৃতিতে বলেই দিয়েছিল যে এই বছর ভোটের সবথেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ, দুটো এমের সাথে তারা ফাইট করছেন, মানি এবং মাসেল। তাহলে এই মানি এবং মাসেলের কম্প্যারিজনেও যদি আসি, সেই দুটোতেও অভিষেক ব্যানার্জি এগিয়ে আছেন। ফলে কোনো দিক থেকেই আমার মনে হচ্ছে না যে মানে খুব একটা ইম্প্যাক্ট
অভিষেকের পড়বে। কিন্তু যদি শক্তিশালী প্রার্থী সত্যি আগে থেকে দিতেন এবং বিজেপি যদি সত্যি মন থেকে সেটা তাদের চিন্তাভাবনা থাকতো যে অভিষেকের সাথে প্রপারলি কমব্যাট করবেন, তাহলে তাদের স্ট্র্যাটেজিটা একটু অন্যরকম থাকতো বলে আমার মনে হয়। এখানে খানিকটা আবার অনেকে বলবেন সেটিং তত্ত্ব এসব বলবেন, কিন্তু আমি জানি না সেটিং আছে কি নেই, সেটা তাদের ব্যাপার। কিন্তু আমার মনে হচ্ছে যে এটা হালকা চালে ছেড়ে দেওয়া হয়েছে। সত্যি হালকা চাল। আপনারা কি ভাবছেন? যদি এই ভিডিও দেখেন কমেন্টে জানাবেন। সত্যি কথা বলতে আমাদেরও খুব একটা তার সম্পর্কে যে ভীষণ ধারণা আছে বা টিভি মিডিয়ায় আমরাও শুনতে পাচ্ছি সেরকম নয়। হতেও পারে ওস্তাদের মা শেষ রাতে হয়তো মাঠটা তিনিই দিয়ে গেলেন। রাজনৈতিক তো অপার সম্ভাবনাময় একটা শিল্প, দেখি শিল্প শেষে কি পাওয়া যায়।